নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালোই আছো। আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমি তোমাদের আজকে একটা কথা বলতে চাই, সেটা হলো হতাশা মানুষের জীবনকে সর্বনাশ করে দেয়। তাই কোনো কিছু নিয়ে হতাশা করা উচিত নয়, আর এই ভাবনাকে সামনে রেখেই আমাদের জীবনে চলা উচিত। তো যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে চিন্তন। তো চিন্তন সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা দেখো তারা অবশ্যই সেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং যারা টেট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে নিচ্ছ তারা অবশ্যই সেই ক্লাসটা দেখার চেষ্টা করবে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের বিষয় হলো চিন্তন। তো চিন্তন সম্পর্কে আজকে আমরা জানবো। শিশু বিকাশের একটা পর্যায় হলো চিন্তন, অর্থাৎ চিন্তন হলো মানব আচরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে চিন্তা করি সেই চিন্তাটাকে বোঝানো হয় কি চিন্তন। তো চিন্তন বলতে অবশ্যই তোমরা কথাটার মাধ্যমে একটা জিনিস বুঝে গেছো যে চিন্তা করা। সত্যি বলতে চিন্তন হলো মানব আচরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে মানুষের আচরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি চিন্তন। তো চিন্তনকে তাই সমস্যা সমাধানের আচরণও বলা হয় থাকে। এই চিন্তনকেই সাধারণত সমস্যা সমাধানের একটা আচরণ বলা হয়ে থাকে, অর্থাৎ চিন্তার মাধ্যমেই মানুষ একটা কিছু কি করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। এই জন্য চিন্তনকে তাই সমস্যা সমাধানের আচরণ বলা হয়ে থাকে। যারা যারা বোর্ডের লেখাগুলি দেখতে পাচ্ছ না বা দেখতে অসুবিধা হয় তারা অবশ্যই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ ক্লাসটার শেষে আমি সেটা আবার সম্পূর্ণভাবে দেখিয়ে দেবার চেষ্টা করব। তো চিন্তন হলো তাই সমস্যা সমাধানের একটা আচরণও বলা হয়ে থাকে। শিশু বা কোনো ব্যক্তি কোনো সমস্যার সম্মুখীন হলে এর সমাধানের জন্য যে পথ খুঁজে সেটাই হলো কি চিন্তন। কোনো শিশু বা ব্যক্তি কোনো সমস্যার সমাধান হলে তার সমাধানের জন্য যে কি করে পথ খুঁজে বা সমস্যা সমাধানের পথ খুঁজে, এটাকেই বলা হয় কি চিন্তন। এর জন্য যে একটির পর একটি অনুমানের আশ্রয় নেয় এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যায়, এটাই হলো কি চিন্তন। যে সমস্যাটা তার জীবনে উপস্থিত হয় বা যে সমস্যা শিশুর জীবনে উপস্থিত হয় সেই সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত শিশু একটার পর একটা চেষ্টা করে যায়। এই যে চেষ্টা করা এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যেতে থাকে, এই যে চেষ্টা চালিয়ে যেতে চাওয়া, এটাই হলো কি চিন্তন। সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয় এবং সমস্যার সমাধানের পর চিন্তন শেষ হয়ে যায়। যে কোনো একটা সমস্যা থেকে কি হয়, চিন্তনের সৃষ্টি হয়, এবং সেই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত সেই চিন্তনটা কন্টিনিউ থেকে যায়, এবং সেই সমস্যাটা শেষ হলেই সেই চিন্তাটা কি হয়, শেষ হয়। তাই বলা যায় যে কি সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয় এবং সমস্যা সমাধানের পরই সেই চিন্তন শেষ হয়। মনোবিদরা চিন্তনকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো মানসিক প্রতিরূপ, একটা হলো বিমূর্ত মানসিক কাঠামো। মনোবিদরা কি করেছেন, সেই চিন্তনকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হলো মানসিক প্রতিরূপ আর একটা হলো কি বিমূর্ত মানসিক কাঠামো। আমি আবারও বলছি, মনোবিদরা চিন্তনকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো মানসিক প্রতিরূপ আর একটা হলো বিমূর্ত মানসিক কাঠামো। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ওই জিনিসটাকে লক্ষ্য করবে যে চিন্তন হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো মানসিক প্রতিরূপ, একটা হলো বিমূর্ত মানসিক কাঠামো। মানসিক প্রতিরূপে কিছুটা কাল্পনিক চিত্রের মতো, আমাদের যে মানসিক প্রতিরূপটা থাকে সেটা হলো কিছুটা কাল্পনিকের মতো। আমাদের বলতে শিশুদেরকে বোঝানো হচ্ছে, শিশুদের যে কি থাকে, কাল্পনিক চিত্র থাকে, কোনো একটা কিছু নিয়ে স্বপ্ন দেখা, কোনো একটা কিছু করা, কোনো একটা আশা, এই যে কাল্পনিক চিত্র প্রতিরূপ কিছুটা কাল্পনিক চিত্র মতো থাকে। আর মনোবিদদের মতে কাল্পনিক চিত্রের মধ্যে যে সকল অসঙ্গতি, অস্পষ্টতা, সমাজ সামঞ্জস্যহীনতা থাকে তা দূর করার জন্য ব্যক্তির মধ্যে চিন্তন বা চিন্তা কাজ করে। ঠিক আছে, মনোবিদদের মতে কি কাল্পনিক চিত্রের মধ্যে যে অসঙ্গতি, অস্পষ্টতা বা সামঞ্জস্যহীনতা থাকে, মানে অলীক কল্পনা যেটাকে বলা হয়, যে অবাস্তব কল্পনা, সেটা দূর করার জন্য ব্যক্তির মধ্যে যে চিন্তা বা চিন্তন সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি চিন্তন। অর্থাৎ ধরো কোনো শিশুর স্বপ্ন থেকে আমি বড় হয়ে ওই জিনিসটা হবো,
ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ব্যারিস্টার হবে, এই যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে নিয়ে এই যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে নিয়ে যে প্রতিফলিত হয় সেটাই হলো কি চিন্তা। অর্থাৎ মনোবিদদের মতে কি কাল্পনিক চিত্রের মধ্যে যে সকল অসঙ্গতি, অস্পষ্টতা এবং সামঞ্জস্যহীনতা থাকে তা দূর করার জন্য ব্যক্তির মধ্যে যে চিন্তা হয় সেটাই হলো কি চিন্তন। অন্যদিকে বিমূর্ত, সেটা হলো কি মানসিক প্রতিরূপ, মানে মানসিক প্রতিরূপ হিসাবে যে চিন্তাটা সেটা হলো এই নম্বর। তারপর হলো কি বিমূর্ত মানসিক কাঠামো। বিমূর্ত মানসিক কাঠামো বলতে বোঝায় কি অনেকটা সাংকেতিক চিহ্নের মতো, অনেকটা দেখা যায় একটা চিহ্নের মতো, ঠিক আছে, অনেকটা চিহ্ন নির্দেশ করা থাকে যে এই চিহ্নিত বা এটাই হলো কি চিন্তনের। অন্যদিকে বিমূর্ত মানসিক কাঠামো অনেকটা কি থাকে সাংকেতিক চিহ্নের মতো থাকে, সেটাকে বলা হয় কি বিমূর্ত মানসিক কাঠামো। তারপর হলো চিন্তনের বৈশিষ্ট্যগুলি, মানে চিন্তনের কয়েকটা বৈশিষ্ট্য থাকে বা লক্ষ্য থাকে বা চিন্তন কি সেই সম্পর্কে যদি তোমাদের আসে চিন্তনের বৈশিষ্ট্য কি। চিন্তনের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি এবং সমস্যা সমাধানের পর চিন্তন শেষ হয়ে যায়। অর্থাৎ কোন একটা সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয় এবং সমস্যা সমাধানের পর সেই চিন্তন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এটাই হলো কি চিন্তনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হলো চিন্তন একটি নির্বাচন ধর্মী ক্রিয়া। সমস্যা দেখা দিলে ব্যক্তি কোনো একটি নীতি প্রয়োগ করে সমস্যা সমাধানের উপযুক্ত পথটি নির্বাচন করার জন্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো কি চিন্তন একটি নির্বাচন ধর্মী ক্রিয়া, অর্থাৎ ওটা করব ওটা করব না, এই যে দুটোর মধ্যে একটা ডিসিশন নিতে হয়। যেমন ভোট প্রদান করা এবং চিন্তন নির্বাচন করা হয়। সমস্যা দেখা দিলে ব্যক্তি কোনো একটি নীতি প্রয়োগ করে, অর্থাৎ যে কোনো জায়গায় কোনো একটা যখন সমস্যা দেখা দেবে তখনই সে চিন্তা করবে সেই সমস্যাটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সমস্যা সমাধানের উপযুক্ত পথটি নির্বাচন করে, ঠিক আছে। চিন্তনের মাধ্যমে সেটা কি করা হয়, নির্বাচন করা হয়। চিন্তন একটি সৃজনধর্মী ক্রিয়া। সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তনের গভীর সম্পর্ক রয়েছে। কিসের সঙ্গে চিন্তনের গভীর সম্পর্ক রয়েছে? চিন্তনের গভীর সম্পর্ক রয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে, অর্থাৎ সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তনের একটা গভীর সম্পর্ক রয়েছে। চিন্তন একটা কি সৃজনশীল ধর্মী ক্রিয়া। চিন্তন একটা সৃজনশীল ধর্মী ক্রিয়া। সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তনের গভীর একটা সম্পর্ক রয়েছে। চিন্তন একটি অমূর্ত মানসিক প্রক্রিয়া। চিন্তন দ্বারা ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে ধারণা অর্জন করা হয়। চিন্তন হলো কি একটি অমূর্ত মানসিক ক্রিয়া। চিন্তন একটা অমূর্ত মানসিক ক্রিয়া এবং চিন্তন দ্বারা ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে ধারণা অর্জন করা যায়। যে কোনো জিনিস দেখবে তুমি সেই জিনিসটার সঙ্গে পরিচিত নয় শিশু, সেই জিনিসটাই যদি তার সামনে এসে যায়, সেই বস্তুটা, সেই ব্যক্তিটাই যদি তার সামনে এসে যায়, সেটা নিয়েই সে চিন্তা করতে থাকে। এই যে চিন্তন দ্বারা ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে একটা ধারণা অর্জন করা যায়, সেই ধারণাটা প্রতিফলিত একটা সমাধানের একটা পথ চিন্তার মাধ্যমেই অগ্রসর হয়ে আসে। চিন্তন ভাষার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। চিন্তনটা কি হলো, ভাষার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত থাকে। চিন্তন ভাষার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত থাকে। কোনো জটিল বিষয় বা সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তিকে গভীরভাবে চিন্তা করতে হয় এবং এর জন্য তাকে অনেক সময় মানসিক প্রাক চেতনা স্তরে প্রবেশ করতে হয়। কোনো একটা জটিল বিষয়ে যখন সমস্যা সমাধানের পথ খুঁজে, তখন ব্যক্তিকে কি করতে হয়, গভীর চিন্তা ভাবনা করতে হয়। এমনকি চিন্তা ভাবনাটা এত গভীর হয়ে যায় যে তার অনেক সময় দেখা যায় মানসিক প্রাক চেতনা স্তরে প্রবেশ করতে হয়। মানে একদম সাইলেন্ট ভাবে তাকে কি করতে হবে, দৃঢ়ভাবে এবং শান্তভাবে একটা চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনাটা অনেক সময় কি হয়ে যায়, মানসিক প্রাক চেতনা স্তরে প্রবেশ করতে হয়, তাহলেই সেই চিন্তনটা সফল বা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। শিশুর শিখনে চিন্তনের ভূমিকা অনস্বীকার্য। শিশুর শিক্ষা লাভের ক্ষেত্রে চিন্তন একটা অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করে। শিশুর শিখনে চিন্তনের ভূমিকা অনস্বীকার্য। তাই শিশুর চিন্তন ক্ষমতার যথার্থ বিকাশ সাধন প্রয়োজন। তাই প্রত্যেকটা শিশুর চিন্তন ক্ষমতার যথার্থ বিকাশ সাধন করা প্রয়োজন, কারণ প্রত্যেকের
ক্ষেত্রে সেই চিন্তা শক্তি কিন্তু দৃঢ়তার সঙ্গে কাজ করে। সেই জন্য চিন্তন ক্ষমতা কি যথার্থ বিকাশ সাধন করা প্রয়োজন। চিন্তন হলো সর্বপ্রকার জ্ঞানমূলক অবগতি, প্রত্যক্ষণ, কল্পনা, স্মৃতি প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়ায় চিন্তনের অন্তর্গত। কি কি চিন্তনের অন্তর্গত? জ্ঞানমূলক অবগতি, প্রত্যক্ষণ, কল্পনা, স্মৃতি প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়ার চিন্তনের মধ্যে কি থাকে? অন্তর্গত থাকে। কি কি থাকে? জ্ঞানমূলক অবগতি, প্রত্যক্ষণ, কল্পনা, স্মৃতি প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়া চিন্তনের মধ্যে কি থাকে? অন্তর্গত থাকে। চিন্তন বিমূর্ত ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠে। চিন্তন একটা বিমূর্ত ধারণাকে কি করে? কেন্দ্র করে গড়ে ওঠে। চিন্তন হলো প্রতীকমূলক আচরণ। চিন্তন একটা প্রতীকমূলক আচরণ, ঠিক আছে? চিন্তন কি? একটা প্রতীকমূলক আচরণ হিসাবে কাজ করে। চিন্তার প্রাথমিক মাধ্যম হলো কি? ভাবমূর্তি বা কল্প। চিন্তার যে প্রাথমিক মাধ্যম সেটা হলো কি? ভাবমূর্তি ও ভাবমূর্তি বা কল্প। সেটা হলো কি? ভাবমূর্তি বা কল্প। অতীত অভিজ্ঞতার প্রতিচ্ছবি মনে ভেসে উঠলে তাকে আমরা বলে থাকি ভাবমূর্তি। তাহলে তোমাদের অবশ্যই মনে রাখবে যে চিন্তার প্রাথমিক মাধ্যম হলো ভাবমূর্তি। তাহলে ভাবমূর্তি কি? তাহলে ভাবমূর্তি বা কল্প বলতে বোঝায় কি? অতীত অভিজ্ঞতার প্রতিচ্ছবি যখন মনে ভেসে ওঠে তাকে আমরা বলি কি? ভাবমূর্তি বা কল্প। সেটা হলো কি? চিন্তনের প্রাথমিক মাধ্যম। চিন্তনের অন্যতম উপাদান হলো ভাষা। চিন্তন ভাষার মাধ্যমে প্রকাশ পায়। চিন্তনের অন্যতম উপাদান হলো কি? ভাষা। ভাষা ও চিন্তার বিকাশ একই সঙ্গে ঘটে। ভাষা এবং চিন্তার বিকাশ একই সঙ্গে ঘটে থাকে। অর্থাৎ চিন্তা বিনিময়ের সহজতম মাধ্যম হলো ভাষা। চিন্তার যে বিনিময় সেটা সহজতম মাধ্যম হলো কি? ভাষা। চিন্তার বিনিময়ের সহজতম মাধ্যম হলো কি? ভাষা। মানে চিন্তাটাকে যদি তুমি কি করতে চাও, যে বিনিময় করতে চাও বা সমাধানের পথে অগ্রসর হতে চাও, তো ভাষাই হবে তার সহজতম মাধ্যমে। ভাষা চিন্তার মানসিক শ্রম বাঁচায়। ভাষা চিন্তার মানসিক শ্রম বাঁচিয়ে রাখে। চিন্তনের বাহন হলো ধারণা। চিন্তনের যে বাহন সেটা হলো কি? ধারণা। তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে ধারণা কি? হ্যাঁ, ধারণা হলো একটি বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান হলো ধারণা। কোনো বস্তু সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে যখন আমাদের সামগ্রিক জ্ঞান না থাকে তখন আমাদের ধারণা কি হয় না? স্পষ্ট হয় না। এই জন্য কোনো বস্তু সম্পর্কে যখন সামগ্রিক জ্ঞান অর্জন করা হয় তখনই সেটাকে বলা হয় কি? ধারণা। সমবৈশিষ্ট্য সম্পূর্ণ বিভিন্ন প্রাণী বা বস্তুর সাধারণ গুণের জ্ঞানকে বলে হয় ধারণা। সমবৈশিষ্ট্য সম্পূর্ণ বা বিভিন্ন প্রাণী বা বস্তুর সাধারণ গুণের জ্ঞান সম্পর্কে যেটা গুণের জ্ঞানকে বলা হয় কি? ধারণা। সমবৈশিষ্ট্য সম্পূর্ণ বিভিন্ন প্রাণী বা বস্তুর সাধারণ গুণের জ্ঞানকে, যে সাধারণ গুণ থাকে সেটাকে বলা হয় কি? ধারণা। ধারণা সৃষ্টির পর্যায়গুলি হলো তুলনা, বিমূর্তিকরণ, সামান্যীকরণ এবং নামকরণ। যে ধারণা সৃষ্টির পর্যায় থাকে সেটা হলো তুলনা করা, কোনো একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের তুলনা করা, বিমূর্তিকরণ এবং সামান্যীকরণ, এই নামকরণ, এই যে বিষয়গুলি সেগুলিকে বলা হয় কি? ধারণা। চিন্তনের বিশেষ বৈশিষ্ট্য। চিন্তনের যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে সেগুলি হলো উদ্দেশ্যমুখিতা, বিশ্লেষণ সংশ্লেষণ, বিমূর্ততা, পশ্চাৎ ও ভবিষ্যৎ সৃষ্টি, মনে মনে কথা বলা। এই চিন্তার কি হলো? এগুলি হলো কি? চিন্তনের বিশেষ কতগুলি বৈশিষ্ট্য। সেটা হলো উদ্দেশ্যমুখিতা, কোনো একটা উদ্দেশ্য থাকে, বিশ্লেষণ এবং সংশ্লেষণ থাকে, বিমূর্ততা থাকে, পশ্চাৎ ও ভবিষ্যৎ সৃষ্টি সম্পর্কে থাকে চিন্তন, মনে মনে কথা বলা। এইগুলি তাকে কি? চিন্তনের একটা বিশেষ বৈশিষ্ট্য। চিন্তার অন্য একটা বৈশিষ্ট্য হলো সক্রিয়তা। সক্রিয়তা বা সঞ্চালনমূলক প্রক্রিয়া। শিশুদের মধ্যে কি সক্রিয়তা বলতে বোঝানো হয় কি? চিন্তার অন্য একটা বৈশিষ্ট্য সক্রিয়তা বলতে এটাকে বোঝানো হয় মানে মনোযোগ। মনোযোগকে বলা হয় কি? সক্রিয়তা। তো সক্রিয়তা বা মনোযোগ। আরেকটা হলো কি? সঞ্চালনমূলক প্রক্রিয়া, মানে চিন্তার মধ্যে সঞ্চালনমূলক প্রক্রিয়া অবশ্যই থাকবে। শিশুর ধারণা বিকাশের জন্য শিক্ষক কি কি করতে পারে? যে শিশুর ধারণা বিকাশ হবে সেটার জন্য শিক্ষক প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। শিক্ষক আমাদের প্রাত্যহিক জীবন থেকে কোনো একটা ঘটনা নিয়ে উদাহরণ দিয়ে সেটাকে কি করবে? বোঝানোর চেষ্টা করবে। সেটাকেই বলা হয় কি? শিশুর ধারণা বিকাশের জন্য শিক্ষক মানে কি কি করতে পারে? যে শিক্ষক করার যে বিষয়বস্তুগুলি সেগুলি হলো কি? প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন।
মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে ধারণা দেবেন। মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে ধারণা সম্পর্কে শিশুকে বোঝাবে শিক্ষক। ঠিক আছে, তাহলেই কি হবে, শিশুর ধারণা বিকাশের জন্য শিশুর ধারণা বিকাশে শিক্ষক সহায়ক হিসেবে কাজ করতে পারবে। অর্থাৎ মূর্ত বিষয় থেকে তাকে বিমূর্ত বিষয়ের ধারণা দেবেন। তারপর দলগত আলোচনার মাধ্যমে যে কোনো বিষয়ের ধারণা পরিষ্কার হয়ে যায়। কোনো একটা দলগত আলোচনার মাধ্যমে সে যে কোনো বিষয়ের কি হয়ে যায়, ধারণা পরিষ্কার হয়ে যায়। তারপর আমাদের সামনে যেটা রয়েছে সেটা হলো জাতি বা শ্রেণী। জাতি বা শ্রেণী সম্পর্কে শিশুর ধারণার জন্য দুটি মানসিক ক্রিয়ার প্রয়োজন হয়। একটা হলো কি পৃথকীকরণ, আর একটা হলো সামান্যকীকরণ। এই ছিল তোমাদের চিন্তার সম্পর্কে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়া। আমার কাছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই সেগুলি মনোযোগ সহকারে দেখবে এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। প্রতিটা জায়গা তোমরা স্কিপ করে করে দেখে নেবে, এবং এখন যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমি সেটাকে একদম কাছ থেকে সুন্দরভাবে সবটা বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে আস্তে আস্তে করে, কারণ শেষ পর্যায়ে আমি সবটা বোর্ডের লেখাগুলি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে। তোমাদের সবাই ভালো থাকবে। নমস্কার।